লকডাউনে শিফট ভাগ করে স্বাস্থ্যবিধি মেনেই ঘুরছে কারখানার চাকা। আমদানি রপ্তানি গতিশীল রাখতে পুরোদমে সচল চট্টগ্রাম বন্দর। রাজধানীতে কার্যকর হয়নি উন্মুক্ত স্থানে বাজার স্থানান্তরের নির্দেশনা। স্বাস্থ্যবিধি না মানতে নানা অজুহাত, সরকারি নির্দেশনা মেনেই চলছে ব্যাংকিং কার্যক্রম। বরিশালে কীর্তনখোলা নদীতে হঠাৎ করে 4 গুণ বেশি লবণাক্ততা, জলবায়ু পরিবর্তনের প্রভাবী কারণ। এ অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। মহামারীতে ইউরোপে চাকরি হারিয়েছেন 1.5 কোটি মানুষ। যুক্তরাষ্ট্রে 1 মাসে কর্মসংস্থানের সুযোগ হয়েছে 9 লাখ মানুষের। এবং 11,000 টাকার লটারি কিনে ওয়েল্ডিং শ্রমিক রাতারাতি বনে গেলেন কোটিপতি। আরব আমিরাতে বিগ লটারিতে 23 কোটি টাকা জিতলেন বাংলাদেশি শাহেদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই নারায়ণগঞ্জের লঞ্চ ডুবির খবর জানাবো। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ নদী থেকে তোলা হচ্ছে। সবশেষ জানাতে শীতলক্ষ্যা নদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, ইমদাদ, প্রায় 17 ঘন্টা পর আমরা বলতে পারি যে গতকাল সন্ধ্যার আগে যে লঞ্চটি ডুবে গিয়েছিল শীতলক্ষ্যায়, সেই লঞ্চটির কিছুটা দৃশ্যমান অংশ তুলতে পেরেছে বিএডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আপনি ঠিক দেখছেন যে আমার বাম পাশে লাল রঙের যে অংশটি ভেসে উঠেছে বা ভাসিয়ে তোলা হয়েছে, এটি হলো একদম লঞ্চের পিছনের অংশ, একদম পিছনের পাখা অংশ। আমরা যতটুকু এখান থেকে দেখে বুঝতে পারছি, দেখছেন যে সেখানে যে স্টিলের তৈরি মোটা তার দিয়ে বেঁধে হুক দিয়ে, যে ক্রেনের হুক বা বার্জ বলা হয়, সে বার্জের হুক দিয়ে টেনে তোলা হয়েছে। তো এখন আপনি দেখছেন সেখানে ইতিমধ্যেই যারা ডুবুরি রয়েছেন তারাও সেখানে নানান যে তাদের কলাকৌশল বা নানান কার্যক্রম বা নানান আনুষ্ঠানিকতা, সেগুলো তারা সেখানে সম্পন্ন করার চেষ্টা করছেন। এখন এটি আমরা যদি এখানে জানতে পেরেছি, এটি পুরোপুরি যে তুলে আনা হবে বিষয়টি সেটি নয়। এখন একদমই যেহেতু এটি একদম শীতলক্ষ্যার মাঝ একদম মধ্যখানে আছে, সে কারণে এটি যদি তুলে আনা যায়, এই অংশটি যেখানে অর্থাৎ এই মোটা তারটি দিয়ে বাঁধা রয়েছে সেটি ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে, সেক্ষেত্রে আবারও লঞ্চটি ডুবে যাবে। এখন এটি এক পাশে নিয়ে যাওয়া হবে, এই ক্রেনটি দিয়ে টেনে হয়তো নারায়ণগঞ্জ পাড়ে কিংবা মুন্সিগঞ্জ পাড়ে, যে কোনো একটা পাড়েই নিয়ে যাওয়া হবে। তবে এখানে একটি শঙ্কা কিন্তু থাকে, সেটি হলো যেহেতু এই লঞ্চটি সাবিত আল হাসান, যেটি গতকাল প্রায় 1/2 শতাধিক যাত্রী নিয়ে এখানে একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গিয়েছিল, তার মধ্যে যেহেতু নিখোঁজের সংখ্যা প্রায় 29 জন, আমরা স্থানীয়দের মাধ্যমে যেটি তাদের দাবি সে অনুযায়ী, তো সেই 29 জনের মরদেহ যদি লঞ্চের মধ্যে থেকে থাকে, তাহলে এই লঞ্চটি যখন এখন নড়াচড়া পড়ছে, ধাক্কা লাগছে বা ডানে বামে সরছে বা কোনো এক পাড়ে নিয়ে যাওয়া হবে, এই মরদেহগুলো লঞ্চ থেকে স্রোতের যেহেতু টান রয়েছে, সেই স্রোতের মধ্যে বের হয়ে যায় কিনা বা স্রোতে ভেসে যায় কিনা, এটি কিন্তু একটি শঙ্কা তৈরি হয় নতুন করে। তো এখন সেই শঙ্কাটি দূর করবার জন্য লঞ্চটিতে নতুন করে আবার ডুবুরিরা নেমে এখানে একটি খোঁজ বা তালাশ করে ভিতরের যে মরদেহগুলো যদি থেকে থাকে সেগুলো আগে বের করে আনবেন কিনা, নাকি আগেই এটি সরিয়ে নেওয়া হবে, এই বিষয়টি আমরা আপনাকে নিশ্চয়ই আবার কিছুক্ষণ পরে হয়তো জানাতে পারবো, যখন এর পরবর্তী এটির আপডেটটি হবে। তো এখন দেখা যাক সেটি আসলে কি করা হয়। মূলত বাংলাদেশের সর্বোচ্চ যে সক্ষমতা যে জাহাজটির প্রত্যয় দিয়ে 17 ঘন্টা পর মূলত এই লঞ্চটি তুলে আনা হলো। এখন আসলে এর মূলত যে বিষয়টি, এই নদীর দুপারে প্রায় 1000 খানেক মানুষ অপেক্ষা করছেন তাদের স্বজনদের খুঁজে পাওয়ার জন্য। এর মধ্যে কমপক্ষে হলেও আমরা বা যারা নারায়ণগঞ্জ প্রশাসন তারা খোঁজ নিয়ে দেখেছেন প্রায় 29 জনের খোঁজ এখানে চাচ্ছেন স্বজনরা। তার মানে বলা হচ্ছে প্রায় 29 জন নিখোঁজ রয়েছেন। সেই মরদেহগুলোর অবস্থা কি সেটি আমরা কিন্তু এখনও নিশ্চিত নই। লঞ্চটি হয়তো কোনো পাড়ে নিলে বা তুলে আনলে আমরা আপনাকে নিশ্চয়ই পরবর্তীতে আবার জানাবো সেটি। ইমদাদ।
জি মাহমুদ রাকিব, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব আবারও। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। তিনি জানাচ্ছিলেন গতকাল লঞ্চ ডুবির ঘটনার সর্বশেষ খবর। কোভিড-19 সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারা দেশে আজ থেকে শুরু হলো লকডাউন। বিশেষজ্ঞরা বলছেন মহামারী নিয়ন্ত্রণের শেষ অস্ত্র লকডাউনের সুফল পেতে রোগী শনাক্ত, আইসোলেশন, কোয়ারেন্টাইন নিশ্চিত সহ রোগ প্রতিরোধের বিজ্ঞান ভিত্তিক সব ব্যবস্থাকে কাজে লাগাতে হবে। লকডাউনের কবল থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে সবার সম্মিলিত প্রচেষ্টায় সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে সুনির্দিষ্ট লক্ষ্যে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। প্রায় প্রতিদিনই গড়ছে কোভিড সংক্রমণের কোনো না কোনো নতুন রেকর্ড। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। ফেব্রুয়ারিতে 2% ঘরে থাকা সংক্রমণ হার লাফিয়ে বাড়তে বাড়তে এখন ছাড়িয়ে গেছে 23%। কোভিড ধাক্কায় যখন ভেঙে পড়ার উপক্রম জনস্বাস্থ্য ব্যবস্থাপনা, তখন বছর ঘুরে আবারও লকডাউনে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন মহামারী নিয়ন্ত্রণে সবশেষ কৌশল হিসাবে লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, তার কার্যকর ফল পেতে নিশ্চিত করতে হবে রোগ প্রতিরোধের সব ব্যবস্থা। এই সময় আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করব, সেখানকার যারা ব্যবহারকারী সেই জায়গাটি তাদেরকে সঙ্গে নিয়ে স্বাস্থ্যবিধিটাকে কার্যকর করব। সরকারি সহায়তায় কোয়ারেন্টাইন কেন্দ্র করতে হবে, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ। ফিল্ডে যদি ইমপ্লিমেন্টেড করতে হবে, এটা একটা চ্যালেঞ্জ আমার সরকারের জন্য, যে আমরা অতীতেও বলেছি কিন্তু করতে পারিনি। আর হচ্ছে টেস্ট আইসোলেশন দিতে হবে। যদি কন্ট্যাক্ট ট্রেসিং করতে পারতাম তাহলে আমার লকডাউনটা ইউকের মতো হতো। সরকার 7 দিনের লকডাউন দিলেও সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই প্রতিরোধ ব্যবস্থা ধরে রাখা আর সম্মিলিত প্রচেষ্টার তাগিদ বিশেষজ্ঞদের। 95 ভাগের রোগীর হাসপাতালে লাগবে কিনা, হাসপাতাল ভর্তি হওয়া লাগবে কিনা, এটা টেলিমেডিসিনের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। 7 দিন বা 15 দিন নয়, যতদিন পর্যন্ত মহামারী থাকে আমাদেরকে নিয়ম নীতি মেনে চলতে হবে, একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক। একই সঙ্গে লকডাউনের সময় মানুষের জীবন জীবিকার দিকে নজর রাখার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের প্রথম দিনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, এমদাদ, লকডাউনের প্রথম দিনে একমাত্র গণপরিবহন ছাড়া এমন কোনো যানবাহন নেই যা সড়কে চলছে না। রাজধানী জুড়ে আমরা দেখতে পাচ্ছি এত সংখ্যক যানবাহন যে স্বাভাবিক দিনগুলোতে যেভাবে যান নিয়ন্ত্রণ করতে হতো ট্রাফিক পুলিশকে, ঠিক একইভাবে ট্রাফিক পুলিশ সদস্যরা সেই যান নিয়ন্ত্রণ করছেন, যানবাহন নিয়ন্ত্রণ করছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি সড়ক জুড়ে বিভিন্ন সময়ে কিন্তু সিগন্যাল তৈরি হচ্ছে স্বাভাবিক সময়ে। আমরা জানি যে গত বছরের প্রথম লকডাউনের সময় 26শে মার্চ থেকে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছিল। ঠিক সেই সময় সাধারণ মানুষের মধ্যে আমরা যেমনটা দেখেছিলাম সচেতনতা, ঘরের মধ্যে থাকা, অর্থাৎ অতি প্রয়োজন বা জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। এর কারণও রয়েছে, কারণ আমরা জানি যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি বা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত অফিসগুলোতে বলা হয়েছে যে জরুরি প্রয়োজনে তারা অফিস করতে পারবেন। সুতরাং কোন ক্ষেত্রে কোন অফিসের কোন জরুরি প্রয়োজন সেটি কিন্তু নির্ধারণ করা হয়নি। একই সঙ্গে এই সড়কে যারা বের হচ্ছেন, বিভিন্ন যানবাহনে চড়ছেন অথবা রাস্তা দূরে হেঁটে যাচ্ছেন, কে কোন প্রয়োজনে বের হয়েছেন সে বিষয়টি তদারকি করার জন্য কোনো সংস্থা, কোনো কর্মকর্তা বা কাউকে আমাদের কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। সুতরাং বলা যেতে পারে লকডাউনের এই প্রথম দিনে আমরা এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাচ্ছি সড়ক জুড়ে। এবং একটু জানিয়ে রাখি যে প্রথম দিকে যেমন আমি বললাম যে একমাত্র গণপরিবহন ছাড়া অন্য যানবাহনগুলো চলছে, তবে গণপরিবহনও কিন্তু আমরা দেখেছি চলতে। সকালের দিকে আমরা বেশ কয়েকটি গণপরিবহন পেয়েছি যেখানে সাধারণ যাত্রী বহন করা হচ্ছিল এবং সেই সাধারণ যাত্রীদেরকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করছিলেন বিভিন্ন গণপরিবহন। সুতরাং বলা যায় এই যে লকডাউনের প্রথম যে দিন, অর্থাৎ করোনার সংক্রমণ রোধে সরকারের যে উদ্যোগ সেটি কতটুকু ফলপ্রসূ হচ্ছে প্রথম দিনে সেটি কিন্তু প্রশ্নের সম্মুখীন ঠিক এই মুহূর্তে এসে। আমরা একটু শুনবো চট্টগ্রামের খবর, সেখানে আছেন সহকর্মী শফিক। চট্টগ্রামের কি অবস্থা? বাপ্পি, যেটি বলতে পারি চট্টগ্রামে কিন্তু গণপরিবহন, বাস, মিনি বাস এবং টমটম সহ যে গণপরিবহন রয়েছে কোনো ধরনের গণপরিবহন চলছে না।
যদিও চলছে এই যে পণ্যবাহী যে ট্রাক কাভারগুলো, কিন্তু একটি সমস্যা সেটা হচ্ছে মানুষ গণহারে কিন্তু চট্টগ্রাম শহর থেকে বের হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে চট্টগ্রামের শাহ আমানত সেতু যে গোলচত্বর রয়েছে, এইখান থেকে কিন্তু দক্ষিণ চট্টগ্রামের এবং বান্দরবান কক্সবাজারের এই মহাসড়ক, এই সড়ক দিয়ে কিন্তু যারা ঘরে যাওয়ার কথা ছিল তারা কিন্তু সবাই কিন্তু পরিবার পরিজন নিয়ে চলে যাচ্ছে। কিন্তু লকডাউন হলে কিন্তু লকডাউন নিয়ম হচ্ছে যারা যেখানে আছে সেখানেই থাকবে, অর্থাৎ স্থির থাকবে। অর্থাৎ যারা সংক্রমিত হয়ে গেছে তাদেরকে তারা যাতে চারিদিকে ছড়িয়ে যেতে না পারে। কিন্তু সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রামে শাহ আমানত সেতু দিয়ে অর্থাৎ শহর থেকে প্রবেশের পথ দিয়ে হাজার হাজার মানুষ পরিবার পরিজন নিয়ে কিন্তু চলে যাচ্ছে, যে যেভাবে পারে রিক্সা, মোটরসাইকেল, কার এবং সিএনজি সব বিভিন্ন গণপরিবহন, ছোটো ছোটো প্রাইভেট গাড়িতে করে যে যেভাবে পারছে তারা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু তাদের যে চলে যাচ্ছে তারা কোনো বাধার মুখে পড়ছে না, অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু লকডাউন যে দেওয়া হয়েছিল কিন্তু মানুষকে স্থির করে রাখার জন্য, ঘরবন্দি করে রাখার জন্য, তারা যেন ছড়িয়ে ছিড়িতে না পারে। কিন্তু এই যে মানুষ চলে যাচ্ছে আজকে প্রথম দিন, হাজার হাজার মানুষ যে কেন তাদের যে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মনে হচ্ছে ঈদের ছুটি সেরকম করে চলে যাচ্ছে, এটা কিন্তু পরবর্তী গিয়ে কিন্তু গ্রামে ছড়িয়ে পড়বে। আমি একটি তথ্য জানিয়ে রাখি, চট্টগ্রামে কিন্তু যে 41,500 জন আক্রান্ত হয়েছে সেখানে কিন্তু 33,000 জন শহরে, মাত্র 8,000 জন কিন্তু গ্রামে, কিন্তু এর কারণে কিন্তু গ্রামে ছড়িয়ে যেতে পারে। আর একটি হচ্ছে গ্রামে কিন্তু আক্রান্তের হার হচ্ছে মাত্র 10%, 20%, কিন্তু শহরে আক্রান্ত হার হচ্ছে 8%। সেক্ষেত্রে যে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, যে যেভাবে বাড়িতে চট্টগ্রাম শহর ছেড়ে চলে যাচ্ছে, এটার কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু সমস্যা হয়ে যেত। অর্থাৎ এই যে সংক্রমণের শহরে যে 8% মানুষ সংক্রমিত, তারা হয়তো গ্রামে গিয়ে সেই সংক্রমিতের হাত ছড়িয়ে দিতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লকডাউনের প্রথম দিনের খবর আমাদেরকে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম, এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। আমদানি রফতানি বাণিজ্যকে গতিশীল রাখতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পাশাপাশি লকডাউনের মাঝেও পুরোদমে সচল রাখা হয়েছে চট্টগ্রাম বন্দর। বিশেষ করে রমজান সামনে রেখে আমদানি করা ভোগ্যপণ্য দ্রুত খালাসে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। তবে শ্রমিক আনার সুবিধার্থে সীমিত আকারে গণপরিবহন চালু রাখার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজানকে সামনে রেখে চলছে ভোগ্যপণ্য আমদানি, সে সাথে আমদানি হচ্ছে মেগা প্রকল্পের যন্ত্রপাতিও। এর মাঝে করোনা রোগী শনাক্তের উদ্যোগতি যেমন রয়েছে, তেমনি সংক্রমণ ঠেকাতে দেওয়া হয়েছে লকডাউন। এরপর সচল রাখতে হচ্ছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। যাবতীয় কাঁচামালের যোগান চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বেশিরভাগ হয়ে থাকে। সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দর 24/7 কাজ করে যাবে, তবে স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে অনুসরণ করে। গত বছর করোনা সংক্রমণের প্রথম ধাপে বন্দর সংশ্লিষ্ট 756 জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছিল 19 জনের। তার উপরও স্বাভাবিক রাখা হয়েছিল পণ্য ওঠানামা এবং ডেলিভারি। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে, যে কারণে বছরের 365 দিনে সচল রাখতে হয় এই বন্দরকে। করোনা সংক্রমণের এই চূড়ান্ত সময়ও পুরোদমে সচল রয়েছে চট্টগ্রাম বন্দর। পণ্য আনা নেওয়ার কাজে প্রতিদিন বন্দরের অভ্যন্তরে ঢুকছে 12 থেকে 15,000 ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চালক এবং শ্রমিক। এছাড়া রয়েছে বন্দরের বিপুল সংখ্যক ক্রেন অপারেটর, ইকুইপমেন্ট অপারেটররা আছে, ট্রেইলার অপারেটররা আছে। তাদের জন্য ওই হোটেলগুলি খোলা রাখাটা খুব জরুরি বলে আমার মনে হয়। এদিকে দ্রুত পণ্য খালাসে লকডাউনের সময় পর্যাপ্ত শুল্ক কর্মকর্তা নিয়োজিত রাখার পাশাপাশি শ্রমিক আনা নেওয়ার জন্য সীমিত আকারে গণপরিবহন চালুর দাবি C&F এজেন্টদের। পোর্ট চার্জ, শিপিং এজেন্টের অনেক চার্জ আসবে, এটা আমদানিকারকের উপরে বর্তাবে। সে কারণে আমি কাস্টম কর্তৃপক্ষ বলবো দ্রুত পণ্য খালাসের প্রক্রিয়া আরও সহজীকরণ। কিছু গণপরিবহন স্পেশাল যারা জরুরি সেবা দিচ্ছেন তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য সরকারের নিকট আমাদের আবেদন। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরের প্রধান জেটি ও বহির্নোঙরে পণ্যবাহী জাহাজ রয়েছে 100-র বেশি, আর বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেনার রয়েছে প্রায় 37,000। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দ্বিতীয় দফার লকডাউনের প্রথম দিনে কারখানাগুলোতে কঠোরভাবে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। মাত্র 2.5 ঘন্টায় সব ধরনের লেনদেন শেষ করার নির্দেশনা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলছে ব্যাংকিং কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকায় আছেন সহকর্মী সানবির রুপল, মতিঝিলের ব্যাংক পাড়ায় আছেন সহকর্মী জুবাইর ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাব রুপলের কাছে। রুপল,
এমদাদ, দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিন সকাল থেকে কিন্তু আমরা ঢাকার বিভিন্ন অঞ্চলে আমি গিয়েছি, বিশেষ করে তেজগাঁও শিল্প এলাকা এবং মিরপুরের এই অঞ্চলটিতে আমি ঘুরেছি এবং এই সব কয়টি জায়গাতেই আমি দেখেছি যে স্বাস্থ্যবিধি মেনেই তারা কারখানাগুলো পরিচালনা করছেন এবং এখন আমরা যে কারখানাটিতে আছি সেখানেও কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই সকাল থেকে কাজ শুরু করেছেন কর্মীরা। তবে এই যে কর্মঘণ্টা হিসেব করে বা শিফট যে ভাগ করার বিষয়টি, সেই ভাগ করার বিষয়টিকে এখনও পুরোপুরি কার্যকর হয়নি, যেটি সকাল থেকে আমি বলে আসছিলাম। তবে ধীরে ধীরে তারা আস্তে আস্তে করে কার্যকর করবেন। তো কিভাবে করে এর আগেরবার যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছেন সেই সমস্যাগুলো উত্তরণ ঘটেই তারা কারখানাগুলো পরিচালনা করার ক্ষেত্রে এবার বেশ অভিজ্ঞ বেশ মনে হচ্ছে। এবং এখন আমাদের সাথে কথা বলছেন এই যে কারখানাটিতে আছে অর্থাৎ এসবি ইন্টারন্যাশনাল, তার মালিকের সঙ্গে অর্থাৎ আনিসুর রহমান। আপনি একটু বলবেন যে আপনারা কিভাবে করে লকডাউনটা কার্যকর করছেন বা কর্মীদেরকে কিভাবে করে আপনারা? আমরা স্বাস্থ্যবিধি মেনেই ফ্যাক্টরি চালাচ্ছি, কারখানা পরিচালনা করতেছি, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেই আমাদের কর্মীদের সেই সরকারি নির্দেশ মেনেই আমরা যেভাবে সরকারি নির্দেশনা দেওয়া আছে সেটা মেনেই আমাদের প্রতিষ্ঠান চালাচ্ছি। শিফট ভাগ করার কথা ছিল যে 2-3 শিফটে কাজ করার কথা, সেই ক্ষেত্রে কি আপনারা কাজ করেন? নর্মালি আমরা সেই বিধি মেনেই 2-3 শিফটেই সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাই চালাচ্ছি আর কি, 2-3 শিফট ভাগ করেই। 3 শিফটের ফ্যাক্টরি চলে আমাদের নর্মালি, 3 শিফটে এখানে কর্মীরা যেভাবে আসার টাইম সেই অনুযায়ী চলতেছে। বাট আপনার আমাদের এখানে ভাগাভাগি আছে যে একজন দিয়ে 2টা মেশিন পরিচালনা করতেছি, কারণ যাতে করে করোনা প্রভাব তাদের শরীরে না আসে বা না হয়, দূরত্ব বজায় রেখে করোনা। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে কি পরিবহনের ক্ষেত্রে একটি সমস্যা হয়, গণপরিবহন যেহেতু বন্ধ। গণপরিবহনের সমস্যার জন্য ওয়ার্কারদের আসতে বিঘ্ন তাদের কর্মস্থলে আসতে বিঘ্ন ঘটাচ্ছে, কারণ টাইমলি তারা গাড়ি পাচ্ছে না। এটাও আমার বিশাল সমস্যা আমাদের দেশে, আমাদের এই প্রতিষ্ঠান চালানোর জন্য। ধন্যবাদ জনাব আনিসুর রহমান। এই কারখানাটিতে অন্তত 30 থেকে 40 জন এখন এই মুহূর্তে কর্মরত আছেন, তবে তারা শিফট ভাগ করে কাজ করছেন বলে জানিয়েছেন মালিক পক্ষ। তো এখন পর্যন্ত কারখানার স্বাস্থ্য মতিঝিলে সেখানে আছেন ব্যাংকের খবর জানাতে জোবায়ের ফয়সাল। রূপল, আপনি যেমনটি বলছিলেন যে আমি আসলে ব্যাংকে সকাল থেকে এবং মতিঝিলের ব্যাংক পাড়ায় কিন্তু আসলে লকডাউনের পরবর্তীতে যে একটা বড় চাপ আসার কথা সেটি কিন্তু আমরা দেখছি না। সরকারি এবং বেসরকারি দুটি ব্যাংকেই কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে একটা কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা চলছে এবং এখানে ব্যাংক কর্মকর্তা, গ্রাহক সবাই কিন্তু আসলে এখানে যে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। মূলত একটি বিষয় আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন দেওয়ার পরে যে কথাগুলো বারবারই উঠেছে এবং গ্রাহকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ব্যাংকিং কার্যক্রমের, সেটি কিন্তু যথেষ্ট বলে মানছেন না গ্রাহকরা। তারা বারবারই বলছেন যে অনেকেই দূর দূরান্ত থেকে ব্যাংকের শাখাগুলোতে আসেন এবং তাদেরকে কার্যক্রম পরিচালনা করে আসলে আবার ফিরে যাওয়া বা এই যে পথে আবার গণপরিবহন বন্ধ, সব মিলে তাদেরকে একটা ঝক্কি ঝামেলাপূর্ণ পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তো সেক্ষেত্রে তারা ব্যাংকগুলোর প্রতি কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি টাইমটা একটু বাড়ানো যায় কিনা সেটি নিয়ে কথা বলছেন এবং এটি আমরা ব্যাংকের কথা বলছিলাম, আমরা সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি কেউ 12:30টার মধ্যে প্রবেশ করে ব্যাংকে তো তাকে আসলে সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত। আরেকটি বিষয় যে প্রজ্ঞাপনে যে কথাটি বলা হয়েছিল যে 11 এপ্রিল পর্যন্ত এই 2.5 ঘন্টা লেনদেন চলার সাথে সাথে শাখার যেসব শাখা খোলা থাকবে তার পাশাপাশি বা কাছাকাছি স্থানে যেসব কর্মকর্তা কর্মচারী বাস করেন তাদেরকেই ব্যাংকগুলোতে উপস্থিত থাকতে হবে এবং সেটিকে জোর দেওয়ার জন্য ব্যাংকগুলোর প্রতি কিন্তু বলা হয়েছিল। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি আর কর্মপরিবেশ যে সঠিকভাবে মেনে চলা, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা, সেটি কিন্তু বারবারই তারা নিশ্চিত করতে জোর দিচ্ছেন। আরেকটি বিষয়, বাংলাদেশ ব্যাংক তার প্রজ্ঞাপনে যে কথাগুলো বলেছে সেটির সাথে সাথে যে বাস্তবসম্মত যে পদক্ষেপগুলো লকডাউনের মধ্যে ব্যাংকিং কার্যক্রম, মানুষের সেবা, কলকারখানার শ্রমিকদের বেতন বোনাস সব কিছু কিন্তু তারা পরিচালনার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়েছেন। অনলাইন ব্যাংকিং কার্যক্রমকেও কিন্তু সম্প্রসারণ করছে। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল ইমদাদ, পরবর্তী সংবাদে হয়তো আপনাদেরকে আরও তথ্য জানাতে পারবো। মতিঝিল থেকে জোবায়ের ফয়সাল আমাদেরকে জানাচ্ছিলেন ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মেনে যে কার্যক্রম চলছে তারই খবর, এবং এর আগে মিরপুর থেকে কারখানাগুলোতে যে স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে তার খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সানবির রূপল। রাজধানীর কাঁচা বাজারগুলোর খবর জানবো লকডাউনের মধ্যে। এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী শুভ খান, যাব তার কাছে। শুভ।
ধন্যবাদ ইমদাদ। আমি রয়েছি রাজধানীর মহাখালী কাঁচা বাজারে। তো করোনা সংক্রমণ রোধে লকডাউনে যে 18 দফা নির্দেশনা সরকার দিয়েছিল তার মধ্যে অন্যতম একটি ছিল কিন্তু কাঁচা বাজারগুলো উন্মুক্ত স্থানে সরিয়ে নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করা। তো সকাল থেকেই আমরা কিন্তু রাজধানীর বাজারগুলো ঘুরে দেখছি এবং একটি বাজারও কিন্তু আমরা দেখতে পাইনি যেটি আসলে খোলা বা উন্মুক্ত স্থানে আসলে স্থানান্তর করা হয়েছে। প্রত্যেকটি বাজারগুলো কিন্তু সেই আগের জায়গাতেই রয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আমরা দেখিনি এবং বিক্রেতারাও কিন্তু মাস্ক ছাড়াই যেমন বেচাকেনা করছেন এবং ক্রেতারাও কিন্তু মাস্ক ছাড়াই কিন্তু এসেছেন। এর আগের আমরা লকডাউনে যেমনটি দেখেছি যে বাজার কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের হ্যান্ড মাইকে প্রচারণা চালানো হতো বা স্যানিটাইজেশনের ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি, কিন্তু এবার কিন্তু সেরকম কোনো কিছু কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে আসলে বাজার কমিটি বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে বাজারগুলো উন্মুক্ত স্থানে স্থানান্তর করতে হবে, বা বাজার কমিটিও কিন্তু সেরকম কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। আমরা বাজার কমিটির যারা নেতা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে আসলে প্রশাসনের সাথে তারা যোগাযোগের চেষ্টা করেছেন এবং প্রশাসন থেকেও তারাও কোনো সুনির্দিষ্ট নাকি নির্দেশনা পাননি এমনটি কিন্তু দাবি করেছেন, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে আমরা দেখছি যে রাজধানীর যে বাজারগুলো উন্মুক্ত স্থানে সরে নেওয়ার যে একটা প্রক্রিয়া সেটি কিন্তু থমকে আছে। তবে কোনো কোনো কমিটির নেতারা বলেছেন যে তারা হয়তো আজকে প্রশাসনের লোকজনের সাথে বসবেন, কথা বলবেন, তার পরবর্তীতে কিন্তু বাজারগুলো স্থানান্তরের বিষয়ে তারা উদ্যোগ নেবেন এমনটাই কিন্তু তারা বলেছেন। এছাড়া ক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি আমরা এবং স্বাস্থ্যবিধির ব্যাপারে তাদেরকে আমরা জিজ্ঞেস করে কিন্তু তারা কিন্তু নানান ধরনের অদ্ভুত সব যুক্তি দেখাচ্ছেন এবং যার কারণেই কিন্তু আসলে সরকারের যে লক্ষ্য যে করোনা সংক্রমণ রোধের সামাজিক দূরত্ব মানার যে নির্দেশনা সেটি আসলে কিন্তু বাজারে খুব একটা কার্যকর হচ্ছে না। তো ইমদাদ, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। আমরা পরবর্তীতে অন্য কোনো বাজারে গিয়ে তো সেখানকার পরিস্থিতি জানাতে পারবো। জি, শুভ খান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মহাখালীর কাঁচা বাজার থেকে। সেখান থেকে তিনি জানাচ্ছিলেন লকডাউনের মধ্যে কাঁচা বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তারই সবশেষ খবর। মোংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিং প্রকল্পের বালু ফসলি জমিতে ডাম্পিংয়ের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান নিয়েছেন গ্রামবাসী। এই মুহূর্তে চিলা জয়মনি এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি যাব তার কাছে। এমদাদ, আমি এখন দাঁড়িয়ে আছি পশুর নদী তীরবর্তী এলাকায়, যেখানে ড্রেজিং এর কাজ করে এবং এখানে যে বন্দর কর্তৃপক্ষের ইনারবার ড্রেজিং এর কার্যক্রম এখানে চলছে। তাই এখানে ইনারবার ড্রেজিং এর যে বালু ভরাটটা হচ্ছে সেই বালু ভরাট এখানে করছে। তা এলাকাবাসী এখানে যে সমবেত হয়েছে, এলাকাবাসীর একটা বক্তব্য যে এলাকাবাসী তাদের নিজস্ব যে জমিতে তারা বালু ভরাট করে জোরপূর্বক বালু ভরাট করছে। এখানে যে নিয়ম কানুন আছে যে যারা মালিকানা যে জমিগুলো আছে সেই জমিতে তারা ক্ষতিপূরণ এখন পর্যন্ত পায়নি, কিন্তু যেই নিয়ম আছে যে এখানে যারা মালিকানা যে জমি এই ড্রেজিং এর মধ্যে বাঁচবে, সেই মালিকানা জমির যারা মালিক থাকবে তাদের টাকা পয়সা এবং তারা যে ন্যায্য যে পাওনা সেটা দিয়ে পরিশোধ করেই তারা এখানে ড্রেজিং এর ডাইট তৈরি করে বালু বা মাটি ফেলানোর একটা নিয়ম ছিল। কিন্তু সেই নিয়ম থাকা সত্ত্বেও এখানে মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং চায়না ড্রেজিং যেই কাজ করতেছে এই মালিকদের টাকা পয়সা না দিয়ে তারা জোরপূর্বক ডাইট তৈরি করে তারা বালু ফেলাচ্ছে। এখন এলাকাবাসী এখানে সমবেত হয়েছে, তাদের একটা মাত্র দাবি মোংলা বন্দর উন্নয়ন হবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারা মোংলা বন্দর উন্নয়নের পাশে তারা আছে, কিন্তু তারা যেন তাদের ন্যায্য পাওনাটা তারা পায়, তারা যেন ন্যায্য পাওনাটা তারা সুন্দর মতন পায় এবং তারা যেন সেটা বুঝে নিতে পারে। সেটা না দেওয়া পর্যন্ত যেন এখানে কার্যক্রম না চলে, সেভাবে এইখানে এলাকাবাসী সমবেত হয়েছে। তাদের একটা মাত্র দাবি যে তারা যেই জমিটুকু তাদের আছে তারা এটা দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে পরিবার পরিজন নিয়ে চলে, এইভাবে তারা যেন ন্যায্যভাবে তাদের পাওনাটা তারা বুঝে পায়, এই দাবিটাই তারা করেছে। তাই এ ব্যাপারে তারা এলাকাবাসী একটা কথা বলেছে যে এখানে বন্দর কর্তৃপক্ষ কিছু কর্মকর্তা এবং চায়না কোম্পানির কিছু কর্মকর্তা এর সাথে কারসাজি করতে বলে তারা অভিযোগ করেছে। তাই আমার কাছে এই ছিল মোংলা বন্দরের ড্রেজিং কার্যক্রমের সর্বশেষ খবর। মোংলা থেকে হাসান মাহমুদ। বরিশালে কীর্তনখোলা নদীর পানিতে হঠাৎ করে লবণাক্ততা বেড়েছে 4 গুণ। বিষয়টিকে অস্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন অনাবৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সহ নানা কারণে নদীর পানির লবণাক্ততা বেড়ে যেতে পারে। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ।
বঙ্গোপসাগর থেকে বরিশালের কীর্তনখোলা নদীর দূরত্ব 100 কিলোমিটার। 40 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীর এক প্রান্তে সুগন্ধা, অন্য প্রান্তে কালাবদর নদী। কীর্তনখোলায় নিয়মিত জোয়ার ভাটা হয়। এই নদীর পানি মিষ্টি পানি হিসেবেই এলাকার মানুষের কাছে পরিচিত। গত ফেব্রুয়ারি মাসেও নদীর পানি মিষ্টি ছিল, কিন্তু মার্চ মাসের শুরু থেকে হঠাৎ করে নদীর পানির স্বাদ লোনা মনে হচ্ছিল নদীর পাড়ের বাসিন্দাদের। মার্চ মাসে পানির গুণগত মান বিশ্লেষণের ফলাফলে লবণাক্ততা বেড়ে যাওয়ার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। যদি এখানে স্যালাইনিটির পরিমাণ যদি বাড়তে থাকে এবং সেটা যদি দীর্ঘমেয়াদী থাকে, তাহলে অবশ্যই সেই ফ্রেশ অ্যাকোয়াটিক যে আপনার এনভায়রনমেন্ট ইকোলজি সেটা হ্যাম্পার্ড হবে। কেন এমন হলো তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করেন নদীভিত্তিক সংগঠনের এই নেতা। মূল কথা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের এটি একটি বিরূপ প্রভাব। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে এ অঞ্চলের মৎস্য, জীববৈচিত্র্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা এই বিশেষজ্ঞের। নদীতে যেসব উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে, লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে তাদের গ্রোথ হ্যাম্পার হবে। গত 7 মাস নদীর লঞ্চঘাট, চরকাউয়া ও দপদপিয়া পয়েন্ট থেকে পানির নমুনা সংগ্রহ করে পরিবেশ অধিদপ্তর। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। কালবৈশাখী ঝড়ে ঝিনাইদহের কলা ও পানের বরজ সহ মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড় বয়ে যায় ঝিনাইদহের উপর দিয়ে। এতে জেলার সদর, কালীগঞ্জ, মহেশপুর ও শৈলকুপা উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় গাছপালা উপড়ে পড়া সহ নষ্ট হয়েছে কৃষকের পানের বরজ ও কলা বাগান। সেই সঙ্গে ঝোড়ো বাতাসে হেলে পড়েছে বড় মৌসুমের ফুল আসা ধান। এদিকে সদর উপজেলায় ঝড়ে মাটির ঘর ভেঙে এক নারী আহত হয়েছেন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বিগ লটারিতে 10 মিলিয়ন দিরহাম বা 23 কোটি টাকা জিতে নিলেন ভাগ্যবান প্রবাসী বাংলাদেশি শাহেদ আহমেদ। এজন্য বাংলাদেশি টাকায় 11,000 টাকার লটারির টিকিট কিনতে হয়েছে ওয়েল্ডিং শ্রমিক শাহেদকে। শিবলিয়া সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বিগ টিকেট নিয়ে কৌতূহল নেই এমন প্রবাসীর সংখ্যা খুবই কম। আবুধাবির বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে 1992 সাল থেকে চালু হওয়া এই বিগ টিকেট আমিরাতে অবস্থানরত কিছু প্রবাসীর ভাগ্য পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। প্রতি মাসে কোনো না কোনো ব্যক্তি এই বিগ টিকেট কিনে মুহূর্তেই কোটিপতি বনে যাচ্ছেন। শনিবার রাতে প্রথমবারের মতো এমনই টিকেটে বিজয়ী হলেন বাংলাদেশি প্রবাসী শাহেদ আহমেদ। 1 বা 2 মিলিয়ন নয়, বিগ টিকেটের মাধ্যমে 10 মিলিয়ন দিরহাম জিতে নিলেন শাহেদ আহমেদ। বাংলাদেশি টাকায় যার মূল্য 23 কোটি 35 লক্ষ টাকা। 35 বছর পরে আমাদের লাখটা খুললো আর কি, আল্লাহ রহমত হয়েছে। শাহেদ আহমেদ 1981 সালে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আলাইনে আসেন। দীর্ঘদিন শ্রমিক হিসেবে কাজ করার পর 1992 সালে তিনি শাহেদ গ্যারেজ নামে একটি গ্যারেজ প্রতিষ্ঠা করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মাদাসা গ্রামে। বিগ টিকেটের টাকা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হবেন বলে জানান শাহেদ। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। লকডাউনে শিফট ভাগ করে স্বাস্থ্যবিধি মেনেই ঘুরছে কারখানার চাকা। আমদানি রফতানি গতিশীল রাখতে পুরোদমে সচল চট্টগ্রাম বন্দর। রাজধানীতে কার্যকর হয়নি উন্মুক্ত স্থানে বাজার স্থানান্তরের নির্দেশনা। স্বাস্থ্যবিধি না মানতে নানা অজুহাত, সরকারি নির্দেশনা মেনেই চলছে ব্যাংকিং কার্যক্রম। এবং বরিশালে কীর্তনখোলা নদীতে হঠাৎ করে 4 গুণ বেশি লবণাক্ততা, জলবায়ু পরিবর্তনের প্রভাবী কারণ। এ অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।